আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ আনোয়ার হোসেন রনি। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। ক্যালেন্ডারে দিনটি হয়তো একটি তারিখ মাত্র, কিন্তু শত শত নিখোঁজ মানুষের পরিবারের কাছে এটি এক যন্ত্রণাদায়ক স্মৃতির দিন। কারো বাবা, কারো ভাই, কারো সন্তান, কেউ আর ফেরেনি ঘরে। তাই প্রতি বছর ৩০শে অগস্ট এলে নতুন করে নাড়া খায় অপেক্ষার প্রহর। ২০১০ সালের ডিসেম্বরে জাতিসংঘের এক সম্মেলনে ৩০শে অগস্টকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করা হয়। মূল উদ্দেশ্য ছিল গুম নামক মানবতা বিরোধী অপরাধকে বিশ্ব মঞ্চে তুলে ধরা এবং রাষ্ট্রগুলোর ওপর জবাবদিহিতার চাপ সৃষ্টি করা। পরের বছর থেকেই বাংলাদেশে দিনটি পালিত হতে থাকে। বাংলাদেশে গুমের ইতিহাস খুব বেশি পুরনো নয়, কিন্তু তা তীব্রভাবে আলোচিত। বিশেষ করে আওয়ামী লীগ আমলে বিরোধী রাজনৈতিক নেতাকর্মী, মানবাধিকার কর্মী, এমনকি সাংবাদিকদের গুমের ঘটনা আলোচনায় আসে। পরিবারের সদস্যদের অভিযোগ, বেশিরভাগ ক্ষেত্রেই আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে মানুষ তুলে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু পরে আর খোঁজ মেলেনি। জুলাই ২০২৪-এ গণ অভ্যুত্থানের পর এই আলোচনায় নতুন মাত্রা যোগ হয়। অন্তর্বর্তী সরকার এখন গুমের ঘটনা তদন্ত করছে। গত ২৮শে অগস্ট গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই অধ্যাদেশ আরও অধিকতর পর্যালোচনা শেষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে দিবসটি উপলক্ষে নগরের চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা গুম পরিবার এর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে গুমের শিকার সিলেটের নেতাদের স্বজনরা গুম হওয়া ব্যক্তিদের দ্রুত তাদের কাছে ফিরিয়ে নেওয়ার জোর দাবি জানিয়েছেন। দিবসটি উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজার চৌমোহনায়। পরে একই স্থানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এ সময় বক্তারা গুম হওয়া ব্যক্তিদের দ্রুত সন্ধান, গুমের শিকার ব্যক্তি ও পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, গুমের সাথে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা এবং গুম সংক্রান্ত আইন দ্রুত কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানান। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবর্গ, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর আয়োজন করে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ছুটি ৫ই সেপ্টেম্বরের পরিবর্তে ৬ই সেপ্টেম্বর শনিবার পুনর্নির্ধারণ করা হয়েছে। ছুটিকালে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ মৌলভীবাজারে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৫টি ইভেন্টে ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। জেলা ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজন করে। সিলেটের কানাইঘাট, জৈন্তাপুর ও জকিগঞ্জ উপজেলার সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় অবৈধ পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। জকিগঞ্জ ব্যাটালিয়নের একটি টহল দল কানাইঘাট উপজেলার বড়বন্ধ বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে। এছাড়া একই দিনে জৈন্তাপুর, লোভাছড়া ও লক্ষ্মীবাজার বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে ভারতীয় এলাচ, চাপাতা, ফুলের ঝাড়ু ও সুপারি আটক করে। অভিযানে প্রায় ১২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। পর্যটকদের দৃষ্টি কাটছে হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগান। এ বাগানের ফাঁড়ি বাগান হল সাতছড়ি চা বাগান। প্রায় ৩,০০০ একর পাহাড়ি জমিতে গড়ে ওঠা ফাঁড়ি সহ তেলিয়াপাড়া চা বাগানটি দর্শনে মুগ্ধ হবেন পর্যটকরা। বাগানটি প্রকৃতিতে আলাদা দ্যুতি ছড়াচ্ছে। বাগানটির একপাশে সাতছড়ি জাতীয় উদ্যান ও চাকলাপুঞ্জি চা বাগান, অপর পাশে আছে সুরমা চা বাগান এবং ভারত সীমান্ত। এমন অবস্থানে থাকা তেলিয়াপাড়া চিরহরিত রূপ সহজেই মন কেড়ে নিচ্ছে পর্যটকদের। প্রতি বছরের মতো তেলিয়াপাড়া চা বাগানে এ মৌসুমেও চায়ের বাম্পার ফলন হয়েছে। তেলিয়াপাড়া বাগানকে আরো চিরহরিত করতে নতুন করে ছায়াবৃক্ষ লাগানোর কাজ শুরু হয়েছে। এবছরে বাগানে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ কেজি। বাগানগুলো চা পাতা উৎপাদনের পাশাপাশি পরিবেশ রক্ষায়ও ভালো ভূমিকা রাখছে। খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার টি-২০ সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়িয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হয়। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত নেদারল্যান্ডস ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৮ রান সংগ্রহ করেছে। খেলার খবর, ফুটবল।
জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ হবিগঞ্জে। টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে বানিয়াচং উপজেলা ও চুনারুঘাট উপজেলা একাদশ। টুর্নামেন্টের 9টি উপজেলা ও পৌরসভা একাদশ অংশগ্রহণ করবে। আগামী 10 সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 24.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 96 এবং সন্ধ্যায় 84%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 33 এবং অস্ত যাবে 6টা 12। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10।